সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়া আগে জব্দ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ১,০০০ কোটি টাকা এই পর্যন্ত তারা লুটপাট করে ফেলছে। এদিকে ডক্টর ইউনূস সহ ৪৫ উপদেষ্টার পাসপোর্ট জব্দ করে সেনাবাহিনী। দেশ থেকে পালাতে দেওয়া হবে না তাদের। ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করা হয়েছে। দুপুরে সারা দেশেই রণক্ষেত্র, রীতিমতো ধ্বংসলীলা চলছে। ব্রেকিং নিউজ, সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি। এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে, স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে। রাজনীতি এখন আবার উত্তপ্ত সেফ এক্সিট নিয়ে। অন্তর্বর্তী সরকারের ভেতরেই ছড়িয়ে পড়ছে এই সেফ এক্সিটের ভয়। ইউনূস সাহেবের ঐক্যবদ্ধ কমিশন এটা প্রায় মরে মরে এমনি শেষ হয়ে যাবে। এই মাসের ১৫ তারিখে টেনিওর শেষ হয়ে যাবে। সে একবার মরে আর একবার যাতা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের অরাজক অবস্থা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ক্রমশ রসাতলে যাচ্ছে দেশ। সবচেয়ে বড় কথা, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সে দেশে মানবাধিকার দারুণভাবে লঙ্ঘিত হয়েছে এবং হয়ে চলেছে প্রতিনিয়ত। শেখ হাসিনা সহ ৮ জনকে ফাঁসির রায় প্রস্তুত হয়ে আছে। আওয়ামী লীগ ফিরে আসবে, সামনে একটা ধামাকা হবে। আওয়ামী লীগ সামনে ৭ দিনের মধ্যে চলে আসবে। আওয়ামী লীগের যারা তারা তো রাজনীতি করবে, তারা যদি রাজনীতিতে ফিরে আসতে চায়। একদিকে আওয়ামী লীগের ফিরে আসার কথা হচ্ছে, অন্যদিকে সার্জিস হাসনাত সহ ৪৫ উপদেষ্টার পাসপোর্ট জব্দ করা হচ্ছে এবং এইটা বাংলাদেশ সেনাবাহিনী করতেছে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন গত কিছুদিন ধরেই উপদেষ্টা সমন্বয়ক ডক্টর ইউনূস অনেকেই গোপনে পরিকল্পনা করেছিল যে তারা সেফ এক্সিট নেবে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। কারণ দেশের প্রত্যেকটা জনগণ এখন তাদের কাছ থেকে কৈফিয়ত চাচ্ছে যে দেশের মধ্যে এই অস্থিতিশীল পরিবেশ কেন হচ্ছে, এবং আওয়ামী লীগকে অনেকে কিন্তু এখন ভালোবাসতেও শুরু করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ দুপুরে যা যা হচ্ছে এবং এই ৪৫ উপদেষ্টার পাসপোর্ট জব্দ করার পর তাদের অবস্থা কি হয়। সার্জিস, হাসনাত, নাহিদ, এর সাথে আরও যারা আছে সবার অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবকিছু আপনারা ধারাবাহিকলি বুঝতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ১,০০০ কোটি টাকা এই পর্যন্ত তারা লুটপাট করে ফেলছে। মানে সুদখোর ইউনূস, ইভেন উপদেষ্টারা তারা বর্তমান সেফ এক্সিট পর্যন্ত নিতে যাচ্ছে। ভাই ১৭ বছরে আপনার আওয়ামী লীগ যেই ঘটনাগুলা ঘটাইতে পারে না, কিংবা আওয়ামী লীগের ধারায় যে সমস্ত অপকর্ম আমাদের বাংলাদেশে হয় নাই, সেটা এই উপদেষ্টারা কিংবা অন্তর্বর্তী গভর্নমেন্ট তারা ১ বছরে দেখাই দিছে। শাবাশ! কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? আরে লুটপাটের জন্য তো সেরা রে ভাই এনসিপি। মানে বুঝেন ভাই, শেখ হাসিনা ১৭ বছর ছিল। আরে আওয়ামী লীগ নাকি স্বৈরাচার? আচ্ছা, আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়, মানে ১,০০০ কোটি টাকা ভাই। আওয়ামী লীগ ১৭ বছর ছিল, ১ বছরের ভিতরে মানে শুধু ইউনূসের যে ভাতিজা ভাইস্তা তারা ১,০০০ কোটি টাকা আপনার চুরি করছে। আর এনসিপির যেই উপদেষ্টা কিংবা সমন্বয়করা ছিল তারা তো বাকি আছে। এখন নাহিদ ইসলাম উনি কি বলতেছে যে আমাদের জুলাইটা ছিনতাই হয়ে গেছে। এখন ইলিয়াস বলতেছে সুদখোরের বাচ্চা, তোকে দিয়ে লাভ নাই, তুই খালি ক্ষমতা থেকে ছাড়, তারপরে তোর মুখোশ উন্মোচন করতেছি, তারপরে তোর বাপ জাগাইতেছি। আর এনসিপির কি কোন অবস্থা জানেন? দেখেন এই ভিডিওটা, বুঝে যাবেন 100%। কি দেখছেন? মানে এনসিপি কে মানুষ কতটা ভালোবাসে ঠিক ১ বছরে চিন্তা করেন ভাই। ৫ই আগস্টের পরপর যখন নাকি এনসিপির সমন্বয়ক সার্জিস, হাসনাত এরা ডাকাডাকি করতো যে রাজুকে আসো, অমুকে আসো, তুমুকে আসো, এখন কিন্তু একটা কুত্তাও যায় না। এখন এদের কথায় একটা কুত্তাও যায় না। আর নাহিদদের গলার পানি শুকাই গেছে। কারণ কি জানেন? ইউনূস আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। আওয়ামী লীগের যেই আপনার কার্যক্রম স্থগিত করা হয়েছে সেটাকেও পুনরায় চালু করতে যাচ্ছে। ইভেন বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে যাচ্ছে। শুধু এটাই না, উপদেষ্টা থেকে তারা সেফ এক্সিটের জন্য সম্পূর্ণ কিছু নাকি রেডিও হয়ে গেছে। এবার ভাবেন তো যে টুকাই সমন্বয়কদের বা উপদেষ্টাদের অবস্থাটা কতটা ভয়াবহ। ইউনূস তিনি সেফ এক্সিট নিয়ে শুধু চলে যাবে, তার উপদেষ্টা মণ্ডলী যে বাজার আছে হাতে গোনা কয়েকজন তারা ঠিকই বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাবে। কিন্তু ভাই এখন নাহিদদের অবস্থা মানে এতটাই ভয়ঙ্কর,
ওরা এখন ভাবতেছে যে ভাই আমরা কেন সরকার চেয়ারে বসতে গেলাম, কেনই আমরা ক্ষমতায় আসতে গেলাম। বলি কি বাবা সমন্বয়করা, শুনো শুনো, তোমাদের যে দুইটা পীর আছে না, পীর মানে জিন্দা অলি, একটা হচ্ছে পিনাকি আর একটা হচ্ছে ইলিয়াস। আমরা এটা 5ই আগস্টের মানে বুঝতে দেরি হয় নাই, কিছুদিন পরে আমরা বুঝে গেছি। যখন নাকি ইলিয়াস আর পিনাকি দেশে যায় নাই, তখনই আমরা বুঝে গেছি যে ডাল মে কুছ কালা है जरूर है भाई, अभी निकल के आया है सबका सामने, देख रहे हो यार। যতই বলুক না কেন ভাই, জুলাই জুলাই সমন্বয়কদের গলার পানি শুকাই গেছে, এখন খাবে গণধোলাই। আমাদের বাংলাদেশে জনগণ বুকা চৌধুরী না, কেমন বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন, বাংলাদেশের জনগণের মানে আপনার আবেগ নিয়ে খেলবেন, তাই না? আর বাংলাদেশের বিবেক কি মরে গেছে? জনগণের বিবেক কি নাই? নাই বিবেক। এখন ইলিয়াস বলতেছে যে কি বলে ইউনুসের বাইস্তিরা নাকি শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা লুটপাট করছে। ইউনুস তোরে খাইছি সুদখোরের বাচ্চা, শুধু ক্ষমতা থেকে বের হ, তারপরে তোর সমস্ত মুখোশ উন্মোচন করব। উপদেষ্টাদেরকেও বলে, সমন্বয়কদেরও বলে আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে যে বা যারা সাধারণ শিক্ষার্থীরা যারা নাকি 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়েছে, তাদের তোরা চিকিৎসা করাস নাই। তাদেরকে তোরা যেই হসপিটালে রাখছিলি বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য, সেই হসপিটাল থেকেও তোরা বের করে দেওয়ার নির্দেশনা দিছস। হ্যাঁ, তোরাই দিছস। এখন তোদেরকে তুই করব, ঠিক আছে? তোরা বাংলাদেশের জনগণের মানে কি বলবো, সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলছস 5ই আগস্টে। মানে ভাই এখন স্পষ্ট ক্লিয়ার, আরো বের হবে ভাই, তলের বিড়াল আরো বের হবে। দেখতে পারবেন যে 5ই আগস্টে যত হত্যাকাণ্ড হয়েছে সমস্ত কিছুই মনে করেন বের হবে। না হলে জাতিসংঘ থেকে যখন নাকি ভাই দেখেন একটা বিষয় দেখেন, যখন নাকি জাতিসংঘ থেকে একের পর এক ইউনুসকে চিঠি দিচ্ছে, উপদেষ্টাদের চিঠি দিচ্ছে, আপনার রাষ্ট্রপতিকে চিঠি, কোনো ধরনের কোনো ফিডব্যাক নাই। মানে বাংলাদেশে কতজন মানুষ মারা গেল, সংখ্যালঘুদের উপর কি যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানোর, কি উপদেষ্টা, কি সাহায্যকারী, কি বিশেষ সহকারী, এদের সবাইকে দেশ থেকে উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত। এদের প্রায় সবাই 80% লোক, এদের সবারই দ্বৈত নাগরিকত্ব, সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে। তাদের সবাইকে আটকাতে হবে আগে, আটকে আমরা যাদের সন্দেহ করছি তাদের সবার চুলচেরা বিশ্লেষণ করতে হবে, তারপরে ওনারা বাইরে যেতে পারবেন। এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত মনে করি। সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে, করে জাজ করতে হবে যে তারা কে কে নির্দোষ। যারা নির্দোষ কেবল তারাই বাইরে যেতে পারবেন, আর যারা নির্দোষ নয় তারা অথবা তাদের সন্দেহ থাকবে তাদের বিচারে আওতায় আনতে হবে। যে প্রফেসর ইউনুস হয়তো জানেন না, আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে। মানে চায়ের টেবিলে বিভিন্ন জনের, বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন মানে যমুনার নাম নেওয়া হচ্ছে। কী প্রসঙ্গে নেওয়া হচ্ছে সেটা উনি আরেকটু ডিটেল করেছেন। উনি লিখেছেন, অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দানের জন্য 80 কোটি টাকার দাম উঠেছে। এই জায়গাটুকু আপনারা প্লিজ খেয়াল করবেন। একটা শীর্ষ পদে নিয়োগের জন্য 80 কোটি টাকা দাম উঠেছে। বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে 40 কোটি, বাকি 40 কোটি পাবে তৃতীয় পক্ষ। আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না, শুধু বাণিজ্যের কারসাজিতে সায় দিয়ে যাবেন বিনা দ্বিধায়। প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরের কথা ভেবে। মানে পরবর্তী সময় যখন আসবে, সরকার পরিবর্তন হবে, তখন কি হবে এই কথা ভেবে উনি রাজি হননি। কত কোটি টাকা? 80 কোটি টাকা। 2 ভাগ হবে, এক ভাগ যাবে বিশেষ একটি জায়গায়, তারপরে একজন পাবে 40 কোটি টাকা, আর বাকিগুলি পাবে অন্যান্য কয়েকটি জায়গায়। আচ্ছা, এর আগে এই রিপোর্টে যেটা লেখা হয়েছে, এর আগের সেন্টেন্স আছে সেটা কি, যে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন কোনটা? যমুনা। যমুনা এখন কি হয়, প্রফেসর ইউনুস থাকেন, ওটা ওনার এখন বর্তমানে বাসভবন। তাহলে এই যে দুর্নীতি, এর সঙ্গে কি ওনার বাসভবনও জড়িত? এই রিপোর্টে কিন্তু সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে যে প্রফেসর ইউনুসের বাসভবনের নামও আজকাল দুর্নীতির সঙ্গে জড়িত বলে উচ্চারিত হচ্ছে। এবং উনি আগে প্রফেসর ইউনুসকে একটু ছাড় দিয়েছেন, কি বলেছেন আবার আপনারা মনে করেন, প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে। মানে উনি জানেন না, হয়তো জানেন কিনা শিওর না, মানে হয়তো জানেন না, মানে ওনার নাম ভাঙিয়ে করা হচ্ছে। অথবা জানেন, যেহেতু উনি হয়তো বলেছেন, মানে ওনার একটু সন্দেহ থাকতে পারে, অথবা একটু ছাড়ও দিতে পারেন উনি, অথবা ভাবছেন সরকারের শীর্ষ পদে যিনি আছেন তার নাম কি করে উচ্চারণ করি, বরঞ্চ একটু হালকা রূপে রাখি, হতে পারে কোনোটাই, আমি জানি না আসলে কি হয়েছে। কিন্তু এই যে রিপোর্টটা,
এই যে কথাগুলো যে একটা পদে নিয়োগ দেওয়া হবে, 80 কোটি টাকা কন্ট্রাক্ট, 40 কোটি টাকা এক জায়গায় যাবে, আরও 40 কোটি টাকা আরেক জায়গায় যাবে, উনি রাজি হননি। যদি রাজি হতেন তাহলে 80 কোটি টাকা খরচ করে যদি রাজি হতেন, তিনি কত এখান থেকে ইনকাম করতেন? এবং এই যে ইনকামটা করতেন, কেন করতেন? কিছু অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে। এই অনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়ার মাধ্যমে আলটিমেটলি কার ক্ষতি হতো? কার? এদেশের জনগণের। এদেশের জনগণের ভাগ্য নিয়ে ইনারা চিনিমিনি খেলছেন। এদেশের জনগণের ভাগ্যকে যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি ওনারা নিলামে তুলছেন। কি বলবেন? এই সরকারকে এই মচৌর লেখা একটা কল রেকর্ড বা অডিও ফুটেজ নিশ্চয়ই আপনারা শুনেছেন। এখন শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা আসলে এটা আইনিভাবে এই মুহূর্তে কনফ্লিক্টেড। তো সে কারণে আমি সরাসরি অডিও রেকর্ডটা প্রকাশ করলাম না, বা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শুনে নিয়েছেন যে অনেক উপদেষ্টারা বা জুলাই যোদ্ধারা শেখ হাসিনার কাছে ফোন দেন এবং তারা 5ই আগস্টের ঘটনার প্রেক্ষাপটের জন্য তার কাছে ক্ষমা চান, কারণ তারা ভয় পাচ্ছেন। ভয় সবাই পাচ্ছে, এনসিপির মধ্যে যারা আছে বা এই মেটিকুলাস ডিজাইন যেটা হয়েছে সেটা নিয়ে অনেকেই ভীত আছেন যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাদের পরিণতি কি হবে। আর এই যে ভাবনাটার কারণটা কি? কারণ এই মুহূর্তে এনসিপি নামক রাজনৈতিক দলটার এই যে 12 রঙের কালার, 12 রঙের নেতার 12 টাইপের বক্তব্য, ইভেন রাজনৈতিক যেই ব্যর্থতা, দলটির যে মুখ থুবড়ে পড়ে যাওয়া, বা ধরেন এই দলটার একদম লিড পজিশনে যারা আছেন, সাবেক ছাত্রলীগ নেতা, পরবর্তী সময় ধরেন তারাই এখন এনসিপির অনেক বড় নেতা, তো মানুষের কাছে নানান ধরনের কনফ্লিক্ট আছে। অনেকে মনে করছেন যে আসলে এটা কি ভুল হয়ে গেল এই আন্দোলনে জড়িত হয়ে, কারণ আওয়ামী লীগ হয়তো এখন আপনি রাস্তায় একজন আওয়ামী লীগ নেতারা পাইলে পিটাচ্ছেন, মারতেছেন, কিন্তু এই দৃশ্যপটটা কিন্তু থাকবে না। আপনি জাস্ট গত 1 বছরের দৃশ্যপট দেখেন যেটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে। সামনে এটা আরো পরিবর্তন হবে। এখন ডক্টর ইউনূসের সরকার আছে, এই জন্য সবকিছু ওভার স্পিডি আওয়ামী লীগের ইস্যুতে, কিন্তু পরবর্তী সময় রাজনৈতিক দল হিসেবে যারাই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, আপনার পলিটিক্যালি একটা সহনশীল পর্যায়ে আপনার আওয়ামী লীগ কিন্তু তার পরিস্থিতি পাবে রাজপথে বা বিভিন্ন জায়গায়। এখন যতটা হচ্ছে ততটা হবে না। তো এই যে আপকামিং পরিস্থিতি, এই পরিস্থিতিতে এনসিপির যারা ফলোয়ার আছেন অথবা যারা রাজপথে ভূমিকা রাখছেন তাদের মধ্যে কিন্তু ভয় কাজ করছে। আবার যখন উপদেষ্টা সাবেক নাহিদ ইসলাম তিনি গণমাধ্যমে গত 2 থেকে 3 দিন যাবৎ টানা উপদেষ্টাদের বা সরকারকে কি ব্ল্যাকমেইলিং করছেন নাকি চাপ দিচ্ছেন, এটাও বোঝা কষ্টকর। এই যে বেফাস কথাবার্তা। আবার এই নাহিদ ইসলামকে নিয়ে জামাতের একজন সিনিয়র নেতা ডাক্তার তাহির ভাইয়ের একটা বক্তব্য, অরিজিনাল কিনা জানি না, বাট যে নাহিদ ইসলামকে গ্রোমিং করছে জামাত, এখন মানুষের মধ্যে কিন্তু এগুলো কনফ্লিক্ট তৈরি করে যে তাহলে এই যে আন্দোলন আমরা দেখলাম 10 দফা 1 দফা সরকার পতন, মানে কোথায় থেকে কোথায় কানেক্টেড। এখন সময়ের বিবর্তনে রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্যে বা এই যে উপদেষ্টাদের বা এই এনসিপি নেতাদের বিভিন্ন বক্তব্যে মানুষের মধ্যে একাংশ এখন বিশ্বাস করতে শুরুই করছে যে ওই আন্দোলনটা কোটা আন্দোলন ছিল না, এবং কি এখানে অনেক কিছু যা আমরা দেখেছি মেবি এটা মেটিকুলাস ডিজাইন। আর ডক্টর ইউনূস নিজেই পার্ট অফ মেটিকুলাস ডিজাইন, কারণ বিশ্বমঞ্চে তার এই বক্তব্য মেটিকুলাস শব্দটার যে বাংলা আবিধানিক অর্থ যে সুপরিকল্পিতভাবে সুদক্ষভাবে কোনো কাজকে সফলমণ্ডিত করা। এখন শব্দগত ভুল তিনি ব্যবহার করছেন কিনা জানি না। এরপর তিনি মাহফুজকে সামনে আনলেন, এরপর আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করাই দিলেন। তো সকল কিছু মিলিয়ে সর্বশেষ উপদেষ্টা নাহিদ যখন বললেন, সাবেক উপদেষ্টা এনসিপি নেতা যে সেফ এক্সিটের কথা ভাবছেন অনেকেই বিএনপির সাথে তলে তলে সেট আপ করে ফেলতেছেন, তো ভাই এগুলা নিয়ে তো মানুষের মধ্যে টেনশন তৈরি হচ্ছে। আপনি যদি কোনো উপদেষ্টারা যারা লুটপাট করছে, যারা এই আন্দোলনের সাথে বিট্রে করছে, বিশ্বাসঘাতকতা করছে, আপনি তো এটার প্রমাণ দিতে পারতেছেন না। কারা? আপনি বলতেছেন সময় হলে, সময় কি আপনার হবে? আপনাদের মন মতোই সব সময় হবে? আপনাদের কথায় কি জাতি বারবার রাস্তায় নামবে? ডাক দিয়ে দেখেন তো। যতক্ষণ জামাত আপনাদেরকে ব্যাকআপ দিয়েছে, যে তাহের ভাইয়ের এই কথাটা আমার মনে হয় যে জামাত এটার কন্ট্রোলিং এ ছিল, তো যতক্ষণ জামাত আপনাদেরকে ব্যাকআপ দিছে বা জামাতের ব্যাকআপ ছাড়া এনসিপি নামক দলটা একটা মার্কাই তারা ঠিক মতো আনতে পারেন, আপনি বুঝছেন। অনেক হুমকি ধামকি, হামসি তুমসি। আবার এই যে ধরেন এই দলটির মধ্যে একজন নেতা আছে নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত করা হয়েছে। অন্যান্য দল নিয়ে তার যে বক্তব্য বা এনসিপি নেতাদের অনেকেই যে ভাষা প্রয়োগ করেন, লাইক গুন্ডাপান্ডা, ফ্যাসিস্টের আওয়াজ, কিন্তু এইটাই এখন তারা কি নিজেরা বোঝেন না? এটা হচ্ছে সমস্যা। আবার দেখেন গণ অধিকার পরিষদের সাথে যে একত্রীকরণ, সেখান থেকে আইসা মুহূর্তের মধ্যে নুরের দলকে আবার কিক মারা। নুরু গতকালকে বলছে যে এনসিপি থাকবে না, এনসিপি এদেশ থেকে হারাই যাবে। সাংবাদিক ইলিয়াস মনে করছেন এনসিপি বিকাশ পার্টির মতন হবে, বিকাশ পার্টি আবার মনে করতেছে এনসিপির অবস্থা তাদের মতো থাকবে না, কারণ এরা অল্প পানির মাছ বেশি পানিতে পড়ছে। মেইনলি হয়েছে কি, শেখ হাসিনার যে দাবিটা বা অডিওটা ভাইরাল হচ্ছে, এটা অনেকেই বিশ্বাস করছেন। আমার কাছেও একটু বিশ্বাস হচ্ছে যে আসলেই পরিস্থিতি যেভাবে পাল্টাইতে শুরু করছে বা পাল্টাবে তো, কারণ এখানে সবাই তো ভাই দেশ ছেড়ে যাইতে পারবে না। হয়তো 2-4 দশজন উপদেষ্টা যাদের ধরেন
ডুয়াল সিটিজেন আছে, অথবা তো আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়, উপদেষ্টাদের সেফ এক্সিট এবং ডক্টর ইউনূসের বিভিন্ন কার্যক্রম, এইগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।